বানের জলের সাথে তীব্র লড়াই কক্সবাজারবাসীর। সুপেয় পানি ও খাবার সংকট, পানিবন্দী মানুষের নতুন আতঙ্ক ও বিষধর সাপ। একটি গুলি কেড়ে নিয়েছে শিশু মুসার ভবিষ্যৎ। জুলাই যোদ্ধা ও স্বজনদের দিন কাটছে হতাশায়। চিকিৎসা নিয়ে টালবাহানার অভিযোগ। চিকিৎসা নিয়ে যে আমাদের এত ঘুরাচ্ছি, তাহলে তো আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। ঝিমিয়ে পড়ছে জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম। ১,৫০০ কোটির বিশেষ প্রকল্পে খরচ হয়নি একটি টাকাও। অর্থ ছাড় না করায় দুর্ভোগে সেবা প্রার্থীরা। এবং যুদ্ধবিরতি শেষের ঘোষণা দিলেও আলোচনায় রাজি ট্রাম্প। সমঝোতা চুক্তি থেকে পেছনে ফিরলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি ইরানের। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। টানা বর্ষণের পর সৃষ্ট বন্যায় চট্টগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এখনও পানিবন্দী লাখো মানুষ। বান্দরবান, রাঙামাটি আর খাগড়াছড়ির কিছু এলাকায় পানি কিছুটা কমেছে, তবে চট্টগ্রাম, সাতকানিয়া, বাঁশখালী আর কক্সবাজারের চকরিয়া এলাকায় পুরোপুরি পানিবন্দী লাখো মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির চরম সংকট। সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় নিত্যপণ্যের সংকটও দেখা দিয়েছে। ৫ জেলার পানিবন্দী বহু মানুষ জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছেন স্কুল কলেজের বহুতল ভবন সহ আশ্রয় কেন্দ্রগুলোতে। তবে সেখানেও কাটছে মানবেতর জীবন। এদিকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গত মানুষের সহায়তায় ৭ উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। দর্শক, বৈরী আবহাওয়ার খবর জানাতে কক্সবাজার থেকে মুহিবুল্লাহ মুহিব, বান্দরবান থেকে আকাশ মারবা এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আক্তার হোসেন। শুরুতে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন মুহিব। মুহিব, আপনি ঠিক এখন কোন এলাকায় আছেন এবং সেখানকার চিত্র আজ কেমন? আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের চকরিয়া উপজেলার বরৈতলী এলাকায়, যেখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ এখনো কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। সড়ক পানির নিচে থাকায় অনেকে এখন পর্যন্ত নৌকায় করে পারাপার করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কটি আসলে কক্সবাজারের যে চকরিয়া বরৈতলী সংযোগ সড়ক, এই সড়ক দিয়েই মূলত মানুষের যাতায়াত ছিল। সড়কটি এখনো পানির নিচে তলিয়ে আছে। এখানকার মানুষ এখনো নৌকা যুগে পারাপার করছে। তাদের গড় বাড়ি বসতভিটায় এখনো কোমর সমান পানি রয়ে গেছে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। যদিও বিভিন্ন জায়গায়, বিশেষ করে কক্সবাজার সদর এবং রামু উপজেলার কিছু অংশে কিন্তু পানি নেমে গিয়েছে, এখানেও কিছু পানি নেমেছে। তবে এখনো বিস্তীর্ণ এলাকা, প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে চকরিয়া, মাতামুহুরী এবং পেকুয়া উপজেলার। এখানকার মানুষ আশ্রয় কেন্দ্রে যাবার যে চেষ্টা, সেটি চলছে এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে ত্রাণ সহায়তা এবং খাবার, সুপেয় পানি এই থেকে শুরু করে নানা বিষয়ের সংকট মোকাবেলা করছে এখানকার মানুষ। আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সঙ্গে, যে আসলে কি অবস্থায় আছেন আপনারা এখন? আমি মোহাম্মদ আফসার উদ্দিন, কুতুববাজারের ব্যবসায়ী। আমরা চরম দুর্ভোগের ভিতরে আছি। আজকে 4 দিন ধরে শুকনো কোনো খাবার নাই। বাজারে অনেকগুলো দোকানপাট নষ্ট হয়ে গেছে। যেমন রিশাদ স্টোরের সামনের থেকে আমি কথা বলতেছিলাম। রিশাদ স্টোরের 100 থেকে 150 বস্তা চাল নষ্ট হয়ে গেছে। এইভাবে অনেকেরই এরকম ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বোঝা যাচ্ছে না। আমরা যদি পরে নিরূপণ করি, হিসেব করি, তখন বোঝা যাবে। আর আশেপাশে যে গ্রামগুলো ছিল, গোবিন্দপুর, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, তারপরে যায় আপনার সর্দারপাড়া, শিকদারপাড়া, বিবিরকিল, এই সমস্ত গ্রামগুলা, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে চালুর পরে পানি। এরা সবাই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিছে। পর্যাপ্ত খাবারের অভাব এবং ওরা খুব দুর্ভোগে আছে। যাহা কষ্টের কথা বলা, মুখে বলে শেষ করা যাবে না।
এই জন্য আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উনি যেহেতু এলাকা নির্বাচনী এলাকা কক্সবাজার 1, আমি উনার দৃষ্টি আকর্ষণ করব, আপনি আপনার এলাকার জন্য পর্যাপ্ত বরাদ্দের ব্যবস্থা করুন। আপনার এলাকার জনগণ না খেয়ে আছে, অনেক কষ্টে আছে, ঘুম নাই, রাতে ঘুম যেতে পারে, আজকে 3 দিন কোনো ঘুমানোর কোনো জায়গা নাই, মানে চরম দুর্ভোগ, যেটা কথায় বলে বাসায় বলে বোঝানো যাবে না। এই জন্য আমি আকুল আবেদন করব আমাদের প্রধানমন্ত্রীর কাছেও এই চকরিয়ার জন্য অন্তত বিশেষভাবে কিছু বরাদ্দ দেওয়ার জন্য, যেন আমাদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হয়। এই বলে আমি ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আসলে এখানকার মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন করছে, বিশেষ করে বড়ইতলী, হারবাং এবং লক্ষাচর, কাকারা থেকে শুরু করে যে সমস্ত এলাকায় আসলে পানি উঠেছে, সেই সমস্ত এলাকার মানুষ গেল 4 দিন ধরে খেয়ে না খেয়ে আসলে দিন পার করছে। তাদের ঘুম নেই আর ঘুমহীন রাত পার করছে। বিশেষ করে মাতামুহুরী, চকরিয়ার বিস্তীর্ণ এলাকা কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। বিপুল সংখ্যক মানুষ এই অঞ্চল দিয়ে আসলে নৌকা যুগে পারাপার করছেন। এখানকার বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। আমরা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 648টি আশ্রয় কেন্দ্রে মানুষ গিয়েছে, সেখানে তারা তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে তারা যে সমস্ত এলাকায় মানুষ পানিবন্দী রয়েছে সেখানেও কিন্তু খাদ্য সামগ্রী প্রেরণের চেষ্টা করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে কক্সবাজারের পানিবন্দী মানুষের সর্বশেষ খবরাখবর। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কক্সবাজারের খবরাখবর। এ পর্যায়ে বান্দরবান যেতে চাই, সেখানে আছেন সহকর্মী আকাশ মার্মা। আকাশ, আপনার কাছে একই বিষয়ে জানতে চাইবো, সেখানে বন্যা পরিস্থিতি কেমন, এবং বান্দরবানে তো আবার পাহাড় ধসের ঝুঁকি রয়েছে, তো সবকিছু মিলিয়ে কেমন দেখছেন পরিস্থিতি? যে গত 5 দিন ধরে যে বান্দরবানে টানা ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণ কিন্তু গতকাল কিছুটা কমলেও সেই ভোর রাত থেকে কিন্তু টানা ভারী বর্ষণ হয়েছে। এর ফলে সাঙ্গু নদীর যে পানির স্রোত গতকাল বিপদসীমা নিচে আসলেও রাত থেকে কিন্তু আবার বিপদসীমা বেড়ে গেছে। যার কারণে যে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল, সেটি গতকালকে যে পানি বন্দী ছিল, তারা কিছুটা পানি কমার কারণে ঘর মুখী হলেও আবার পানি বাড়ার কারণে কিন্তু তারা আবার আশ্রয় কেন্দ্রের মুখী হয়েছেন। যার কারণে এই যে বারবার পানি বর্ষার যে পানি বৃষ্টির যে অব্যাহত, সেটি কিন্তু সকাল থেকে কিন্তু চলমান রয়েছে। বান্দরবানে যেহেতু এই কিছুক্ষণ আগে পাহাড় ধসের বান্দরবান এবং যে ক্রেনিয়ার সড়কের কিন্তু একটি গাছ এবং পাহাড় ধসের সড়ক চলাচল আবার বন্ধ হয়ে গেছে সাময়িকের জন্য। বলা চলে যে টানা ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের যে বান্দরবানে যে পাহাড় ধসের ঝুঁকি, সেটি কিন্তু দিন দিন ক্রমাগত বাড়ছে। যেহেতু এই মৌসুমে কিন্তু প্রায় সময় মৃত্যুর ঘটনাও ঘটে। একই সাথে গত 2 দিন আগে যে পাহাড় ধসের ঘটনায় কিন্তু স্বামী স্ত্রী সহ 5 জন মারা গিয়েছিল। এই ঘটনার পর কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার যারা ঝুঁকিপূর্ণ বসতি রয়েছেন তাদেরকে বারবার মাইকিং করা হচ্ছে যে নিরাপদ স্থানে আসার জন্য। কিন্তু যারা সেখানকার যারা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, তারা কিন্তু এই যে ঝুঁকিপূর্ণ স্থান ছেড়ে যে আশ্রয় কিন্তু আসছে কিন্তু অনীহা রয়েছে। যার কারণে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হলো তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে তারা আসছেন না। তো একটা জিনিস জানিয়ে রাখি যে বান্দরবানের লামা কিন্তু বিপদসীমা গতকাল নিচে নামলেও কিন্তু আবারও বিপদসীমা অতিক্রম করতে শুরু করেছে। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। তবে কিছু কিছু যেসব গহিনী রয়েছে, সেখানে কিন্তু এখন ত্রাণও পৌঁছায় না বলে নানান অভিযোগ রয়েছে সে বন্যার্ত মানুষের কাছ থেকে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ খবর। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম বান্দরবানের খবর। এ পর্যায়ে যেতে চাই আক্তারুজ্জামানের কাছে। তিনি আছেন আক্তার হোসেনের কাছে, তিনি আছেন খাগড়াছড়িতে। আক্তার, যেরকমটা আমরা শুনছিলাম যে খাগড়াছড়িতেও তো আসলে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা কি জানাবেন? আলিফ, খাগড়াছড়ির মাইনি এবং চেঙ্গি নদীর পানি কমতে শুরু করেছে। গেল কয়েকদিন পানিবন্দী ছিল অন্তত 20,000 পরিবার, এবং আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন, অর্থাৎ এই এলাকাটি সবচেয়ে নিম্নাঞ্চল একটি এলাকা। এটি গত 3 দিন যাবত এখানে কিন্তু পানিবন্দী ছিল, এবং গতকালকেও কিন্তু এখানে 5 থেকে 6 ফিট পানি ছিল, এবং এখানকার মানুষ
সাপ্তাহিক হাট এবং বাজারে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু পানিতে প্লাবিত ছিল। পাশাপাশি এই উপজেলার অর্থাৎ দীঘিনালা উপজেলার প্রায় 20,000 মানুষ কিন্তু পানিবন্দী ছিল। পানি যেহেতু কমতে শুরু করেছে, এখনও কয়েকশো পরিবার কিন্তু আশ্রয় কেন্দ্র রয়েছে এবং গতকাল আমরা দেখেছি যে যে সকল পরিবার আশ্রয় কেন্দ্র রয়েছে পুরো জেলাতে অন্তত 2,500 পরিবারকে সরকারের পক্ষ থেকে খাবার সামগ্রী এবং শুকনা খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা এমনটাও দেখেছি যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু এখানে যারা বর্ণাঢ্য রয়েছে অর্থাৎ যারা আশ্রয় কেন্দ্রে রয়েছিল তাদেরকে খাবার দিয়েছে এবং আমরা বিকালে যেমনটা দেখেছি সন্ধ্যার আগে অর্থাৎ মেরুন মাদ্রাসা এলাকাতেও কিন্তু জামাতের পক্ষ থেকেও কিন্তু 250 পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। অর্থাৎ আজ যদি বৃষ্টি না হয় তাহলে এই বাজারে অর্থাৎ এখানে যে অবস্থা সেই অবস্থাটি সড়কের পানি নেমে যাবে এবং সড়কের পানি নেমে গেলে বিকাল থেকে দীঘিনালার সাথে লঙ্গদুরের অর্থাৎ রাঙ্গামাটির লঙ্গদুর এবং খাগড়াছড়ি দীঘিনালার যে সংযোগ সড়ক রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক হবে। আলিফ। আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আসলে খাগড়াছড়ি থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি। সহকর্মীরা জানাচ্ছিলেন বান্দরবান, কক্সবাজার এবং খাগড়াছড়ির যে বন্যা পরিস্থিতি তার সবশেষ। টানা বৃষ্টিতে মানবিক বিপর্যয় চলছে কক্সবাজারের বন্যা দুর্গত এলাকায়। স্বজন হারিয়েছে কমপক্ষে 20টি পরিবার, সহায় সম্বল হারিয়েছেন অনেকেই। এরই মধ্যে দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবার সংকট। আক্রান্ত এলাকার প্রত্যেকেরই লড়াই চলছে বানের জলের সঙ্গে। মুহিবুল্লাহ মুহিবের তথ্য ছবিতে প্রতিবেদন। কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা হাসিনা বেগম কুড়েঘরের জীবন শেষে নতুন ঘরের স্বপ্ন বুনেছিলেন। তবে বেড়িবাঁধের ভাঙন ভাসিয়ে নিয়ে গেছে হাসিনা বেগমের স্বপ্নকে। হাসিনা বেগমের মতো আরও অনেকের সাজানো সংসার উলটপালট হয়ে গেছে। যেখানে কদিন আগেও ছিল জীবনের চাঞ্চল্য, সেখানে এখন কেবলই কাদামাটি আর অথই পানি। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাহাড় ধসে আর বন্যার তীব্র স্রোতে প্রাণ হারিয়েছেন অন্তত 25 জন। নষ্ট হয়েছে ঘরবাড়ি। সব হারিয়ে অনেকের কপালেই এখন দুশ্চিন্তার ভাঁজ। কোমর উপর উঠে গেছে, এখন বাচ্চা ফ্যামিলি সবাই খুব দুর্ভোগে আছে। গতকাল সকাল থেকে বাড়িতে 1 হাঁটু পানি, আজকে কোমর পর্যন্ত হয়ে গেছে। থাকা খাওয়ার কোনো হিসেব নেই। সবে নষ্ট হয়ে গেছে, ফ্রিজ, কাঠ। হঠাৎ করে অতর্কিত অবস্থায় রাত 12টা-1টার দিকে পানি ঢুকছে, যার কারণে কোনো প্রস্তুতি ছিল না আমাদের। শুধু স্বজন হারানোর বেদনাই নয়, বেঁচে থাকার লড়াইটাও এখানে চরম দুর্বিষহ। চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া ও টেকনাফের বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। এরই মধ্যে দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবার সংকট। দুর্গত এলাকায় শিশু খাদ্য ও চিকিৎসা সেবার ব্যবস্থারও বেহাল অবস্থা। সড়ক যোগাযোগ বন্ধ, নেই বিদ্যুৎ। গামছা ফিরিয়ে বাড়ি থেকে বাইরেছি, আমাদের খানা দাওয়া কোনো হিসেব কিতাব নাই। খাবারের ব্যবস্থা করতে পারতেছি না, বাচ্চাদেরকে নিয়ে কোনো মতে থাকা যাচ্ছে না, তাই নিরাপদ স্থানে আমরা চলে আসতেছি। কিছু সাহায্য সহযোগিতা ফাটে বলে আরো বেশি অনুরোধ করি। বাচ্চাগুলো এখানে অসুস্থ, ওনারা কানা করি ভালো ট্রিটমেন্ট করতে পারবেন, এখানে চিকিৎসা সুবিধা লাই আর এক কানা করি তৎপরতা করি বললাই। বানভাসীদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। কোনাখালীর পুরুত্তাখালী একটা বাঁধ ছিল পানি উন্নয়ন বোর্ডের, এটা ভেঙে গিয়েছে। এখানে আমাদের প্রশাসক সহ স্থানীয় লোকজন আছে, পানি একটু ঢুকতেছে এবং প্রত্যেকটা ইউনিয়নে এগেনস্টে আমরা চকরিয়াতে 20 টন এবং মাতামুড়িতে আরো 10 টন আমরা ইউনিয়ন পরিষদের অধীনে আমরা বরাদ্দ দিয়েছি। বন্যা কবলিতরা বলছেন, নদী খাল দখলমুক্ত করার পাশাপাশি সময়মতো ড্রেজিং করলে এই দুর্যোগ মোকাবিলা সম্ভব। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বন্যায় ঘরবন্দি মানুষের কাছে আরেক আতঙ্ক বিষধর সাপ। বান্দরবান সদরে ভেসে বেড়াচ্ছে সাপ, যা ঢুকে পড়ছে ঘরে কিংবা ভবনেও। এই আতঙ্কের পাশাপাশি ত্রাণ সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। বাসির আহমেদের ছবিতে নিবিড় সাহার রিপোর্ট। এমন দৃশ্য যেন ইঙ্গিত দেয় এক ভয়াবহ অভিজ্ঞতার। বন্যায় শুধু নৌকা নয়, উঁচু ভবনের প্রবেশেও এক প্রকার চ্যালেঞ্জ। বাড়ি না ছাড়া কয়েকশো মানুষ বান্দরবানের মূল শহরের আর্মি পাড়ায় আটকে আছেন পানিবন্দী অবস্থায়। শিশু, বৃদ্ধ আর অসুস্থদের নিয়ে চরম অনিশ্চয়তায় কাটছে সময়। আজকে 4 দিনে ঘরবন্দি অবস্থা আছি, এখন অসহায় হয়ে গেছে যে কোনো দিকে লড়তে পারতেছি না, অসুস্থ মানুষ। আমরা কি ঘর জেনে নিব নাকি বাইরে হবো? এখন তো ওখানে যদি জানলো যাই ঘর জিনিস তো নষ্ট হয়ে যাবে। ময়লা পানি বেশি আর পানি আবারও বাড়তেছে। কিছু রাতকে সারা রাত পানি বৃষ্টি হয়েছে। আতঙ্ক বাড়ছে বহুগুণ। বন্যার পানিতে ভেসে বেড়াচ্ছে সাপ, দেখা যাচ্ছে স্থানীয়দের ঘরবাড়িতেও। সাপ আছে, বিচ্ছু আছে, কিছু পাহাড়ি অনেক বিষধর অনেক কিছুই পাওয়া যায়। সাপ ঘরের মধ্যে আজকে পিড়ে একটা মারছি, আমি নিজে ঘর ধুতে যাইয়া
অনেকের অভিযোগ এখন পর্যন্ত ত্রাণ হিসেবে শুধু বিশুদ্ধ পানির বোতল পেয়েছেন। পর্যাপ্ত খাদ্য কিংবা প্রয়োজনীয় সহায়তা এখনো পৌঁছায়নি। বন্যা হওয়ার কারণে মানুষের কাছে এখনো ত্রাণ বিতরণ আসে নাই। মানুষ খাবার পানিতে অনেক কষ্টের ভিতরে জীবনযাপন করতেছে। দিনমজুরের মানুষ ঢালাইয়ের কাজ করে, রিক্সা চালায়, কেউ ডেলি কাজ করে খায়, কিন্তু তাদের মধ্যে যে খানা দানা পৌঁছানোর মতো যে একটা সহযোগিতা এখন তোমার উপজেলা থেকে আসে নাই, ডিসি থেকে কোনো সাহায্যই আসে নাই। এদিকে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমায় 5 দিন পর উন্নতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। তবে পানি পুরোপুরি না নামা পর্যন্ত দুর্ভোগ আর সাপের আতঙ্ক দুটোই কাটছে না স্থানীয়দের। নিবিড় সাহা, স্টার নিউজ, বান্দরবান। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। পানি বেড়ে প্লাবিত হয়েছে হাওড় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সড়ক ও বাঁধ ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় অনেকেই গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঠাঁই নিয়েছেন নিরাপদ আশ্রয়ে। পানির নিচে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক। টানা বৃষ্টি আর ভারতের ঢলে হুহু করে ঢুকছে পানি। বৃষ্টি কিছুটা কমলেও আশার বাণী নেই আবহাওয়ার। জেলার নদ নদী আর হাওরে বাড়ছে পানি। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। আগামী 48 ঘন্টা উজানে ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় নিচু এলাকায় পানির চাপ আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবন ও সম্পদের নিরাপত্তায় জারি করা হয়েছে সতর্কতা। স্বেচ্ছাসেবক উদ্ধারকারী দল ব্র্যাগ, আপনারা জানেন ব্র্যাগ 792 জন তারা রেডি করে রেখেছে। ইরা আমাদের জানিয়েছে তারা 300 জন রেডি রেখেছে। রেড ক্রিসেন্ট 80 জন স্বেচ্ছাসেবক তারা প্রস্তুত রেখেছে। আর পাশাপাশি মেডিকেল টিম 1056টি। অতীতের মতো এখন এবারও জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সবাই প্রস্তুত আছে দুর্যোগ নিয়ে। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 20 গ্রাম। বন্যার পানি লোকালয়ে প্রবেশ করায় হবিগঞ্জ মিরপুর আঞ্চলিক সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। আমরা অসহায় পড়ছি, আমরা কই যাইমু। আমরা অনেক মানুষই অনেক ভোগান্তি, ঘরের ভিতরে পানি, রান্না নাই, খাওয়া নাই। গরিব মানুষ, এবছর ছোট হানি নাই, রান্না হয়েছে না, বাড়ি হয়েছে না, বাচ্চা কেউ মাস খাবার। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় অনেকেই গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বসত ভিটে ছেড়ে ঠাঁই নিয়েছেন নিরাপদ আশ্রয়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 6000 পরিবার। জরুরি পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেব এ রাত্রে বিষয়টি অবহিত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন যেন এই বন্যা কবলিত মানুষের পাশে ওনার সরকার আছে। মৌলভীবাজারে দুকুল উপচে প্লাবিত মনু নদ। তলিয়ে গেছে সদর ও কুলাউড়া সহ 3 উপজেলার 18টি ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল। ভাঙন দেখা দিয়েছে রাজনগর উপজেলায়। নিচু এলাকায় জলাবদ্ধতা। পানিবন্দী অন্তত 40,000 মানুষ। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে জায়গায় তাদেরকে স্থানান্তর করা হয়েছে এবং তাদের সার্বিক সহযোগিতার জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের প্যাকেট এবং চাল এবং বিভিন্ন টাকা তাদেরকে প্রদান হচ্ছে। জলাবদ্ধতা ও বানভাসির কবলে মানুষ সংকটে রয়েছেন। জরুরি পরিস্থিতি মোকাবেলায় নগদ অর্থ, শুকনো খাবার সহ সার্বিক সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এদিকে টানা বৃষ্টিতে বেড়েছে হাওড় অঞ্চলের নদীর পানি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন হবিগঞ্জ থেকে সহকর্মী আব্দুর রউফ এবং সুনামগঞ্জ থেকে আমির মাহবুব। শুরুতে যেতে চাই সুনামগঞ্জে, সেখানে আছেন আমির মাহবুব। আমির, হাওড় অঞ্চলে আজ বৃষ্টির পরিস্থিতি কেমন এবং বন্যার কোনো শঙ্কা দেখা দিয়েছে কিনা? যে গেল রাত থেকে বৃষ্টিপাত আছে, টানা কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশের এলাকায়, মেঘালয়ের ছেড়াপুঞ্জিতে, মৌসিনরামে সবগুলো জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। আজকেও সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে এবং সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। গতকাল রাতে বৃষ্টিপাত কম হলেও আজকে সকাল 9টার পর থেকেই ভারী বর্ষণ হচ্ছে সুনামগঞ্জে। একই সাথে যদি বলি যে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে খরচার হাওর, সুনামগঞ্জ জেলার অন্যতম বৃহৎ একটি হাওর। এই হাওরের
ঠিক উঁচু জায়গাটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। এই জায়গাগুলোতে পানি তখনই আসে যখন হাওর পানিতে ভরপুর হয়, অর্থাৎ পুরো হাওর যখন ভরে যায় ঠিক এই জায়গাগুলোতে পানি আসে। অর্থাৎ এখন যে পর্যায়ে আছে পানি, আর সামান্য কিছু পানি বৃদ্ধি পেলেই হাওর অঞ্চলের নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হতে শুরু হবে। ইতিমধ্যে জেলার বিভিন্ন জায়গার গ্রামগুলোতে আমরা খবর নিয়েছি যেখানে সড়কগুলোতে পানি উঠে গেছে এবং জগন্নাথপুর উপজেলার একটি সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পানির স্রোতে। আপনাকে যদি জানাই যে সুরমার কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জের দিরাই উপজেলার মারকুলি পয়েন্ট দিয়ে বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু কুশিয়ারা তীরবর্তী যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো চরম ঝুঁকিতে রয়েছে। একই সাথে আমি যদি বলি যে সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে সুরমা নদীর তীরবর্তী যারা আছে কিছুটা নিরাপদে থাকলেও বৃষ্টিপাত অব্যাহত থাকলে একই সাথে পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে সেগুলো খুব দ্রুতই প্লাবিত হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্লাবন শুরু হয়েছে, কিন্তু বাড়ি গড়ে এখন পর্যন্ত পানি ওঠেনি। রাস্তাঘাট যেগুলো আছে কিছু কিছু জায়গায় সেই রাস্তাঘাটগুলো তলিয়ে গেছে। তো যে পরিস্থিতি সেটির মোকাবেলার জন্য জেলা প্রশাসনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটুকু জানানো হয়েছে যে তারা 1311টি আশ্রয়কেন্দ্র খুলে রাখা হয়েছে, 1056টি মেডিকেল টিম প্রস্তুত করে রাখা হয়েছে, সহস্রাধিক ভলান্টিয়াররা কাজ করবে, স্বেচ্ছাসেবকরা কাজ করবে, এমনটি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। একই সাথে দুর্যোগকালীন সময়ে যারা এখানকার বাসিন্দা যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নির্দেশনা দেয়। আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানছিলাম আসলে সুনামগঞ্জ থেকে সেখানকার সবশেষ খবরাখবর। এ পর্যায়ে যেতে চাই হবিগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আব্দুর রৌফ। হবিগঞ্জের পরিস্থিতি আসলে কেমন, সেখানে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? হবিগঞ্জের যে কয় নদীর যে বাঁধ, হবিগঞ্জের লস্করপুরের ইউনিয়নের যে কয় নদীর বাঁধ সেটি ভেঙে যাওয়ার ফলে গত বৃহস্পতিবার ভেঙে যাওয়ার ফলে হবিগঞ্জের এই লস্করপুর ইউনিয়নের প্রায় 20টি গ্রামের মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়ে। গতকালে তারা হঠাৎ করেই পানির বিপর্যস্ত হয়ে পড়ে। তো এখানকার যে মানুষ রয়েছে সে মানুষগুলো তারা নিরাপদ আশ্রয়ে যান এবং যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রতে তারা আশ্রয় নেন। তো প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবার এবং খিচুড়ি প্রদান করা হয়। এছাড়াও হবিগঞ্জের যে অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলো পানিও কমতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এখন পর্যন্ত হবিগঞ্জে প্রায় 6000 পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে। তো তাদের জন্য শুকনো খাবার এবং পর্যাপ্ত ওষুধ ব্যবস্থা করা হয়েছে। তো আমি এইখানে এখনো যে এলাকাতে দাঁড়িয়ে আছি ওই এলাকার পিছনে দেখতে পাচ্ছেন আপনি যে এখানে ঘরবাড়ি এখনো পানিও তলে আছে, যদিও গতকাল রাত থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। তো পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছেন যে যদি অব্যাহত বৃষ্টি না হয় এবং পানি যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো যে নদ নদীগুলো পানি আছে সেগুলো আসলে স্বাভাবিক গতিতে ফিরে আসবে। এছাড়াও এখানকার মানুষ যেটি বলছেন যে তারা যে খয় নদীর যে বাঁধ ভাঙার কারণ হিসেবে তারা যেমনটি বলছেন যে এই খয় নদীর পাশে ড্রেজার মেশিন দিয়ে বালু এবং দর্শক, যুক্ত ছিলাম হবিগঞ্জে, এর আগে সুনামগঞ্জে যুক্ত ছিলাম, হাওর অঞ্চলের সবশেষ পরিস্থিতি জানছিলাম। এদিকে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রামের 7 উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এ নিয়ে আরও জানাতে সাতকানিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুকন উদ্দিন। রুকন, ত্রাণ সহায়তা কার্যক্রমে আসলে সেনাবাহিনীর তৎপরতা কেমন দেখছেন, এবং সেখানে এই যে সেনাবাহিনীর তৎপরতা সেই সঙ্গে আসলে আরও প্রশাসনের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তাদের কোনো তৎপরতা চোখে পড়ছে কিনা? আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে কার্যক্রম সেটি শুরু হয়েছে সাতকানিয়ায়। আসলে বলা যায় যে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি বলেছেন যে এই সাতকানিয়ার অন্তর্গত যেসব ইউনিয়নগুলো রয়েছে অর্থাৎ পুরো সাতকানিয়ায় প্রায় 80 থেকে 90% কিন্তু পানির নিচে বলাই যায়। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর যে উদ্ধার অভিযান কার্যক্রম এবং যারা বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের কাজের জন্য তারা এখনই কার্যক্রম শুরু করেছেন। সাতকানিয়ার 4টি স্পটে এই কার্যক্রম 4টি টিমে কিন্তু সেনাবাহিনীর 4টি টিম এই কার্যক্রম কিন্তু পরিচালনা করবে আজ পুরো দিন।
এবং এই যে আজ যদি একটু তথ্য দিয়ে রাখি যে সাতকানিয়া কিন্তু এ পর্যন্ত একজন নিখোঁজ এবং একজনের মৃত্যু হয়েছে, সেই তথ্যটা আমরা পেয়েছি। এবং পুরো সাতকানিয়া আসলে যেমন বানভাসী যারা মানুষ আছে তারা খুব তাদের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে। এবং আরেকটা বিষয়, এখানে যেহেতু আসলে বিদ্যুৎ নেই, সেই কারণে কিন্তু যোগাযোগ আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে অনেকের সাথে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসন যারা, তারা বলেছেন যে কোন জায়গায় আসলে কতজন মানুষ আটকা পড়েছে এবং তাদের কোথায় কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আসলে জানতেও পারছেন না, যেহেতু এখানে যোগাযোগ বিচ্ছিন্ন। একটু আগে যখন আমরা কথা বলছিলাম তিনি তখন আসলে বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, যেহেতু এখানে বিদ্যুৎ নেই, যার কারণে যোগাযোগ স্থাপন করা বিভিন্ন জনের সাথে সেটিও আসলে সম্ভব হচ্ছে না। এবং কোথায় কোথায় সেনাবাহিনীর যে কার্যক্রম সেটি পরিচালিত হবে সেটিও কিন্তু আসলে খুব ভালোভাবে আমাদেরকে জানাতে পারছিলেন না, যেহেতু যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। এবং দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর যে কার্যক্রম সেটি শুরু হবে একটু পরে। এখন তারা যে কার্যক্রম শুরুর আগে যে আনুষ্ঠানিক প্রক্রিয়া, তাদের বুটের মাধ্যমে যে অধ্যাত্মকতা চালানোর যে প্রক্রিয়া সেটি আসলে শুরু করবেন, সেই বিষয়টি আসলে তারা দেখছেন এবং তারা এই শুরু করার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি যে চট্টগ্রামের ঢেমশা, চরতি এবং এইসব এলাকাগুলোতে আসলে সবচেয়ে বেশি পানিবন্দী হয়ে আছে মানুষ, এবং যার কারণে তাদের যেমন ত্রাণের অভাব রয়েছে, তেমনি কিন্তু তাদের যে তারা যেহেতু কোনো কিছু রান্না করে খেতে পারছেন না, যার কারণে আসলে নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে। এছাড়া পানিবাহিত রোগেরও কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছে, সেই বিষয়টি আসলে স্থানীয়রা কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ, চট্টগ্রামের সাতকানিয়া থেকে সবশেষ। রুকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী রুকন উদ্দিন জানাচ্ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া থেকে বন্যা পরিস্থিতিতে ত্রাণ সহায়তা কার্যক্রমে সেনাবাহিনীর তৎপরতার সবশেষ খবরাখবর। যাদের রক্তে রক্তাক্ত হয় লাল সবুজের বাংলাদেশ, পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিবাদী সরকার, মাত্র 2 বছরের ব্যবধানে সেই জুলাই যোদ্ধা ও তাদের স্বজনদের দিন কাটছে চরম হতাশায়। তাদেরই একজন রামপুরার মুস্তাফিজুর রহমান, যার মাকে কেড়ে নিয়েছে আততায়ীর বুলেট। মাথায় গুলিবিদ্ধ 8 বছরের ছেলে মুসাকে করেছে জীবন মৃত। জরুরি ভিত্তিতে শিশুটিকে সিঙ্গাপুরে নেওয়া প্রয়োজন হলেও তা আমলে নিচ্ছে না মন্ত্রণালয়। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এনেছে স্টার নিউজ। হাবিবুর রহমান অভির প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মীর শাহিন। বুলেটটা ঠিক এই জায়গা দিয়ে ঢুকে এই জায়গা দিয়ে বের হয়ে যায়, গুলি উড়ে গেছে, গুলি কেটে ফেলে দেওয়া লাগছে। চিকিৎসা নিয়ে যে আমাদের এত ঘোরাচ্ছে, তাহলে তো আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার একমাত্রই সন্তান। ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও ছোট্ট মুসার জীবন এখন যেন আরো ছোট। জুলাইয়ের ঘাতক বুলেট A4 করে দিয়েছে মুসার মগজ। কৃত্রিম খুলি নিয়ে এভাবে বেঁচে থাকাটা যেন বেঁচে না থাকার মতোই। পাইলট হতে চাইছিল, পাইলট হওয়ার জন্য বলছি বাবা যে ইংলিশে পড়াশোনা করতে হয়। ও তখন বলে যে আমি ইংলিশে পড়াশোনা করবো বাবা, তাও আমি পাইলট হব। কিন্তু হয়তো এই স্বপ্ন আর পূরণ হবে না, কারণ দুনিয়াতে মা মরার পর ও ছাড়া আমার আর কেউ নাই। ওকে নিয়ে আমার দুনিয়া। হারিয়ে গেছে মাঠের শৈশব, পড়ার টেবিলেও জমেছে ধুলো। স্ট্রেচার আর বাবার কোল ছাড়া একেবারেই অসহায় মুসা। এক কথায় 8 বছরের উচ্ছ্বাস, উদ্দীপনা আর কৌতূহল এখন পুরোপুরি ঘরবন্দি। ঢাকা মেডিকেলে ওর প্রায় 12টা সার্জারি হয়েছে এবং CMH 7টা প্লাস, এই টোটাল 19টা সার্জারি ওর বাংলাদেশেই হয়েছে। মুসার বাবা জানান, অন্তর্বর্তী সরকারের সময় বেশ কয়েকবার সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। দেশে ফিরে এখন চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ। সেখানকার বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন মুসাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেয়ার, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এবছরে বাতিল হয়েছে তা। এখন বাইরে বারবার অ্যাপয়েন্টমেন্ট নিলে যদি আমরা না যাই, তারা 3rd টাইম তো আর নিবে না। তো গুলি লেগে বাঁচার মতো একমাত্র বাংলাদেশি মানে ওই বেঁচে আছে। আমাদের এই ছোট শিশু মুসার চিকিৎসা নিয়ে যে আমাদের এত ঘোরাচ্ছে, এই হ্যাসেলটা থেকে আমরা মুক্তি চাই। মুসার বাবার কথা সরকারের দরজায় কড়া নাড়লেও এখনো মেলেনি কাঙ্ক্ষিত কোনো জবাব। তার কঠিন বার্তা, বিদেশে চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করতে না পারলে তা স্পষ্ট করুক সরকার।
মুসার চিকিৎসার জন্য দেশ থেকে বিদেশ থেকে অনেকে সাহায্য করতে যাচ্ছে, কিন্তু যখন আমরা তাদেরকে বলছি তাহলে আপনারা বলে দেন আপনারা পারবেন না, তাহলে আমি তাদেরকে বলি, তারা বলতেছে না আমরা কি বলছি করতে পারবো না, কিন্তু সময় লাগবে, সরকারি কাজ সময় লাগবে। অথচ মন্ত্রীর দপ্তরে এরকম একটি সেন্সিটিভ কাগজ পৌঁছে দিলেও তা পৌঁছায়নি স্বাস্থ্যমন্ত্রীর টেবিলে। বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে স্টার নিউজ। আমার নলেজ আসেনি, আমাদের কাছে কাগজ আছে, আমি জাস্ট আফটার অ্যারাইভাল ইন দ্য অফিস আই মাস্ট লুক আফটার ইট। মানে তার হচ্ছে 2 বার অলরেডি সিঙ্গাপুরে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে, একটা শিশু। আমি এখন গিয়ে এটা খবর নেব এবং আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, আমি কল করবো আপনাকে। যদিও গেল কয়েকদিন মন্ত্রণালয়ের বারান্দায় ঘোরাঘুরির পর এমন আশ্বাসে আর বিশ্বাস খুঁজে পাচ্ছেন না হতভাগ্য এই বাবা। বলছেন চোখের সামনে সন্তানের মৃত্যু হলে আত্মহত্যা করবেন তিনি। সরকার তরফে থেকে ওর চিকিৎসা না করাতে পারে, ব্যর্থ হয়, আমাদের বলে দিক আমরা পারবো না, তাহলে আমরা অন্য পথ বেছে নিই, তাহলে তো আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না, আমার একমাত্রই সন্তান। বিষয়টির বিস্তারিত জানতে গন্তব্য এবার সচিবালয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই যুগ্ম সচিবের রুমে, যার কাছে কাগজ দিয়ে এসেছিলেন মুসার বাবা, তবে তার সাক্ষাৎ পাওয়া যায়নি। 24 মাস পেরিয়েছে, বদলেছে প্রেক্ষাপট। যাদের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে আজ নতুন বাংলাদেশ, সেই কাঁধগুলো হারিয়েছে শক্তি, হয়েছে নতজানু। কিন্তু কেন? এটি কি কোনো ষড়যন্ত্র নাকি রাষ্ট্রীয় উদাসীনতা? হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর। সাদা মেঘের মতো ওড়ে এক চিমটি মায়া, হালকা সুবাসে মিশে আগলে রাখা ছায়া, নরম হাতের ছোঁয়ায় স্মৃতির ওই ক্যানভাসে ফুডেলা হাসছে আজ মমতার সুবাসে। প্রয়োজন আর আয়োজনের সেই পুরনো বন্ধনে ফুডেলা আছে হারানো স্মৃতির প্রতিটি ক্ষণে। স্বাদ ও ঘ্রাণ একদম আমাদের বাড়ির ভাঙানো আটার মতো, তাই না? ফুডেলা, আটা, ময়দা, সুজি, শুদ্ধতায় পূর্ণতায়। ফুডেলা একটি নাবিল পণ্য। দেখছেন স্টার নিউজ, সাথে থাকার জন্য ধন্যবাদ। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট মোকাবেলায় 1 বছর আগে নেওয়া হয়েছিল 1663 কোটি টাকার একটি বিশেষ প্রকল্প। মেয়াদ শেষ হতে বাকি মাত্র 2 সপ্তাহ, অথচ প্রকল্পের 1টি টাকাও খরচ করা যায়নি। অবশ্য এজন্য দায় অর্থ বিভাগের। প্রকল্প পরিচালক জানিয়েছেন, অর্থ ছাড় না করায় খরচ হয়নি কোনো টাকা। প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় মাঠ পর্যায়ে তৈরি হয়েছে চরম স্থবিরতা আর দুর্ভোগে পড়েছেন সেবা প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মাহবুল ইসলাম। দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল পরিকল্পনা এবং প্রশাসনিক অদক্ষতায় ভেঙে পড়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। এর সরাসরি প্রভাব পড়েছে জনসংখ্যা বৃদ্ধির হারে। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে দেশে মোট প্রজনন হার বেড়ে দাঁড়িয়েছে 2.4-এ। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার জরুরি ভিত্তিতে প্রকল্প অনুমোদন করে। 1663 কোটি টাকার এই প্রকল্পের বাস্তবায়নে সময় 2025 সালের 1 জুলাই থেকে 2026 সালের 30 জুন পর্যন্ত। সেই হিসেবে প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে গত মাসে। তবে বিস্ময়কর হলেও সত্য, এ পর্যন্ত প্রকল্পের কোনো টাকাই ব্যয় করা হয়নি। ফলে পরিবার পরিকল্পনা কার্যক্রম স্মরণকালের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় পৌঁছেছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। কোথাও হয়তো কয়েকটা পিল আছে, কোথাও কয়েকটা কন্ডোম আছে, অল্প কিছু সীমিত, যেটা দিয়ে মানে 2-5 দিনও চলা সম্ভব না, এরকম অবস্থা। ওই দেই যেগুলো একদম এমার্জেন্সি তাদেরকে দেই, আর বেশিরভাগ বুঝায়ানো হয় যে এই করে ওষুধ দিয়ে ফ্যামিলি প্ল্যানিং চলে নাকি। তাহলে রুগীরা তো বাইরে যে বলবো যে ওনার কাছে ওষুধ চাইলাম ওষুধ দিল না, আসলে তো উনি জানে না যে আমার কি ওষুধ দেয়।
এদিকে নতুন অর্থ বছরে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী কেনার জন্য 1001 কোটি টাকার বরাদ্দ রাখা হলেও এটি ব্যয় হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও প্রকল্প পরিচালক জানান 2025-26 অর্থ বছরের জন্য বরাদ্দকৃত অর্থ ছাড় করেনি অর্থ মন্ত্রণালয়, যে কারণে তারা খরচ করতে পারেননি। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি কাগজে অসঙ্গতি থাকার কারণে অর্থ ছাড় করা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প বাস্তবায়নে এখনও পুরনো আমলাতান্ত্রিক জটিলতা ও দায়সারা সংস্কৃতি কাটিয়ে ওঠা যায়নি। এই পরিস্থিতি থেকে বের হয়ে জবাবদিহিতা ও দক্ষতা বাড়ানোর পরামর্শ তাদের। আমাদের এই প্রকল্প পরিচালক যারা হন তারা ওই প্রকল্পটা চালানোর মতো উঠানোর মতো দক্ষ কিনা এটা এক নাম্বার দেখতে হবে। দ্বিতীয়ত তারা যদি সাকসেসফুল না হয় সেটার কৈফিয়তটা দিতে হবে, সেই প্রশ্নগুলো আমাদের করতে হবে। সিরিয়াসলি নেন, যেই জিনিসটা হবে প্রজেক্টটা টাইমলি হবে, এটার ইম্প্যাক্টটা ভালো পাওয়া যাবে, প্লাস যারা কাজ করবে তারাও সিরিয়াসলি কাজ করবে। জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা খাতে বিভিন্ন সময়ে নানা নামে নতুন প্রকল্প নেওয়া হলেও অধিকাংশই বিতর্কের বাইরে থাকতে পারেনি। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। 2 বছরেরও বেশি সময় ধরে সরকারি সরবরাহে নেই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। অনেকে সংকোচ ও অভাবের কারণে খোলা বাজার থেকে কিনতে চান না জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, ফলে বাড়ছে অপরিকল্পিত গর্ভধারণের ঝুঁকি। মাতৃমৃত্যুও বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। পটুয়াখালী থেকে আব্দুস সালাম আরিফের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। একসময় বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দিতেন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীরা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেও সহজেই মিলত প্রয়োজনীয় সামগ্রী। তবে গত 2 বছরেরও বেশি সময় ধরে পটুয়াখালীতে সরকারি সরবরাহ প্রায় বন্ধ। গ্রামের নিম্ন ও মধ্য আয়ের মানুষের বড় একটি অংশ এখনও সরকারি সরবরাহের উপর নির্ভরশীল, ফলে অনেকেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার বন্ধ করে দিয়েছেন। এতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি বাড়ছে। আগে ইঞ্জেকশন দিত, সুই দিত, এখন কিছুই দেয় না। আমাকে বাচ্চা ডাঙ্গন না হইতে আবার বাচ্চা না নিল নিতেই, তেলে ওষুধ নাই, সুই নাই, কোনো পদ্ধতি নাই। সরকারি সরবরাহ না থাকায় পরিবার পরিকল্পনা কর্মীরাও পড়েছেন অস্বস্তিতে। শুধু পরামর্শ দিয়ে ফিরে আসছেন তারা। এতে কমে গেছে সেবা কার্যক্রমের কার্যকারিতাও। এই সামগ্রী প্রায় 2-3 বছর পর্যন্ত নেই। এখানে আমাদের মাঠ পর্যায়ে অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে। যেহেতু আমাদের ওষুধের এখন সংকট আছে, তাদেরকে বাজার থেকে ক্রয় করতে বলি, সেই ক্ষেত্রে তারা সবাই তো আর বাজার থেকে ক্রয় করতে পারে না। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য বলছে 2023 সালের জুন মাসে পটুয়াখালী জেলার সক্ষম দম্পতিদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার ছিল ৭৯.১৮%, আর চলতি বছরে তা কমে দাঁড়িয়েছে ৭৫.৮৪%। গত 1.5-2 বছর ধরে এই সাপ্লাই চেইনটা একটু ইন্টারাপ্ট হচ্ছে, বাধা বিভিন্ন সরবরাহ বিঘ্নতা করছে। সেক্ষেত্রে মাঠে আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের দম্পতির কাছে পদ্ধতিগুলো পৌঁছে দিতে পারিনি, কখনো স্বল্পতা কখনো সরবরাহ না থাকে। এই কারণে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী না থাকার কারণে অপরিকল্পিত গর্ভধারণও বাড়ছে। এতে মাতৃমৃত্যুর বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। 2030 সালের মধ্যে অপূর্ণ চাহিদার হার ও মাতৃমৃত্যু শূন্যে নামিয়ে আনার যে আন্তর্জাতিক প্রতিশ্রুতি রয়েছে তা পূরণ করা অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ফের বড় ধরনের সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। সমঝোতা চুক্তির শর্ত ভেঙে একে অপরের ওপর পাল্টা হামলার পর ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি চুক্তি শেষ। তবে ইরানের অনুরোধে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যেতে রাজি, যদিও যুক্তরাষ্ট্রকে অনুরোধের ট্রাম্পের দাবি অস্বীকার করেছে ইরান। দেশটি বলছে যুক্তরাষ্ট্র যদি সমঝোতা চুক্তি থেকে সরে আসে তাহলে পাল্টা ব্যবস্থা নেবে তেহরান। এমন পরিস্থিতিতে দুপক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে ইরান সফর করছেন কাতারের মধ্যস্থতাকারীরা। উত্তেজনা বাড়ায় ফের কমেছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তিতে বলা হয়েছিল কোনো পক্ষই কারো উপর হামলা চালাবে না, কিন্তু সেই শর্ত ভঙ্গ হয়েছে বারবার। সবশেষ খামেনির শোকানুষ্ঠান চলা অবস্থায় পরপর 2 দিন প্রাণঘাতী হামলার পর ট্রাম্পের সাফ কথা, যুদ্ধবিরতি আর নেই। তবে ইরানের অনুরোধে আলোচনা চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র। অবশ্য ইরান বলেছে যুক্তরাষ্ট্রকে কোনো আলোচনার অনুরোধ জানায়নি তেহরান।
ট্রাম্পের যুদ্ধবিরতি শেষ হওয়ার দাবির বিপরীতে শক্ত অবস্থান নিয়েছে ইরান। দেশটির প্রধান আলোচক ও স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, তেহরান কখনোই নতি স্বীকার করবে না এবং যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক থেকে সরে আসে তবে নিজেদের রক্ষায় তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্র চাইছে ইরানকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্পষ্ট করতে হবে যে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত রয়েছে। ওই এলাকা দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতিও দিতে হবে। এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানকে ফের আলোচনার টেবিলে ফেরাতে মধ্যস্থতাকারী কাতারের কর্মকর্তারা এখন ইরানে রয়েছেন। সমঝোতা চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলও। এদিকে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের উপর সাম্প্রতিক হামলার জেরে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুপক্ষের এমন হামলা পাল্টা হামলার পর প্রণালী দিয়ে জাহাজ চলাচল টানা দ্বিতীয় দিনের মতো কমেছে, এমন তথ্য দিচ্ছে সামুদ্রিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান কেপলার। নূর মোহাম্মদ, স্টার নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাকে হত্যার কোনো চেষ্টা চালায় তবে দেশটির ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে, দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন। ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরান যদি বিশ্বের বিভিন্ন প্রান্তে দেয়া তাদের হুমকি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট অর্থাৎ তার ওপর কোনো হামলা চালায় বা হত্যার চেষ্টা করে তবে তাদের লক্ষ্য করে 1000টি ক্ষেপণাস্ত্র পুরোপুরি প্রস্তুত। সেগুলো তাক করে রাখা হয়েছে। শুধু তাই নয়, এর পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানবে। মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়ে তিনি আরও জানান, এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। ইরানের সব এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। 48 ঘন্টারও বেশি সময় টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকা। ভারী বর্ষণে শহরের বিভিন্ন সড়ক ও নিচু এলাকাগুলোতে জমেছে পানি। কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও পানি আটকে গেছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার সকালে ঝড় বৃষ্টির কারণে কলকাতা স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাংকের সদর দফতরের কাছে একটি বড় গাছ ভেঙে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় ও বন্যাপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। এই ছিল স্টার নিউজের এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।